করলাম। ওকে, সো আমরা লাস্ট দিন হচ্ছে ব্রাঞ্চিং রিলেটেড জিনিসপত্র দেখছি, দ্যাট ইজ ইফ এলস এলস ইফ স্টেটমেন্ট দেখছি। তো এখন এটা রিলেটেড একটা স্লাইড আছে, আমি স্লাইডটা গ্রুপে দিয়ে দিব। তো এখন আমরা কয়েকটা প্র্যাকটিস প্রবলেম করি যতদিন যা শিখছি তার উপর বেস করে। সো ধরো আমাদের একটা প্রোগ্রাম লিখতে হবে, ধরো এটা হচ্ছে আমাদের টাস্ক ওয়ান। সো আমাদের প্রোগ্রাম লিখতে হবে, লিখছে প্রোগ্রামটা হচ্ছে যে রাইট ডাউন আ প্রোগ্রাম। আমি এখানে একটু টাস্কটা প্রিন্ট করি, যে আমাদের একটা প্রোগ্রাম লিখতে হবে যে রাইট ডাউন আ প্রোগ্রাম দ্যাট উইল টেক টু ইন্টিজার্স as input and will print the maximum of the two, মানে দুইটা নাম্বার ইনপুট নিব আর তাদের মধ্যে যেটা সর্বোচ্চ বা ম্যাক্সিমাম সেটা প্রিন্ট করতে হবে। খুবই ক্লাসিক এন্ড সিম্পল টাস্ক, তো বাট আমাদের লজিক বিল্ড করতে হেল্প করে। সো এইটা আমরা লিখি, একটা প্রোগ্রাম নেব যেটা দুইটা ইন্টিজার ইনপুট নেবে এন্ড দেন যেটা ম্যাক্সিমাম সেটা প্রিন্ট করবে। সো হ্যাশ ইনক্লুড stdio.h, তারপর হচ্ছে int main return 0, দুটো নাম্বার ইনপুট নিবে। সো ধরো নাম্বার দুটো হচ্ছে এ আর বি, তো ওদেরকে আমরা ইনপুট নিলাম। এবার ওদের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাকে হচ্ছে আমরা প্রিন্ট করবো। সো কোনটা ম্যাক্সিমাম কিভাবে বুঝবো? আমরা একটা ইফ এলস ইউজ করতে পারি, যে ইফ এ ইজ গ্রেটার দ্যান বি, যদি এইটা সত্যি হয় আর এই কন্ডিশনটা যদি ট্রু হয় তার মানে হচ্ছে এ হচ্ছে ম্যাক্সিমাম। সো আমি তখন এ কে প্রিন্ট করব, এর মানটা প্রিন্ট করব। আর আদারওয়াইজ বি হচ্ছে ম্যাক্সিমাম, সো আমি তখন বি কে প্রিন্ট করব। এই হচ্ছে আমাদের কোড। এখন আমরা যদি এটা রান করি, রান করলে আমরা পাবো যে এটা রান করি ফার্স্টে। সো তখন এই যে দুইটা নাম্বার ইনপুটের জন্য বসে আছে, তো আমি এখানে দিলাম 7 আর 23, এখানে প্রিন্ট হবে 23, যেহেতু 23 হচ্ছে বড়। একইভাবে আমি মিনিমামের জন্য কোড লিখতে পারি, যে আমাকে দুইটা নাম্বারের মধ্যে যেটা মিনিমাম সেটাকে দেখাইতে হবে, সেটা প্রিন্ট করে দেখাইতে হবে। তো তখন আমি একইভাবে লজিকটা লিখতে পারি। এখন সেম টাস্কটা অ্যাকমপ্লিশ করার জন্য মাল্টিপল ওয়েজ আছে। আমরা এরকম সিম্পল ইফ এলস ইউজ করতে পারি, অথবা আরেকটা অল্টারনেট অ্যাপ্রোচ হচ্ছে, এটা তো ডেফিনেটলি কাজ করে। অল্টারনেট অ্যাপ্রোচ হচ্ছে টার্নারি অপারেটর ইউজ করা। নতুন জিনিস আমরা আজকে শিখবো, যেটা বলে টার্নারি অপারেটর। সেই টার্নারি অপারেটর যেটা করে যে ধরো আমরা একটা নতুন ভ্যারিয়েবল নিলাম সি, বা ধরো এমএক্স ফর ম্যাক্স। তো আমরা টার্নারি অপারেটর ইউজ করে কোন নাম্বারটা ম্যাক্সিমাম সেটা বের করতে পারি। কিভাবে? টার্নারি অপারেটর যেভাবে কাজ করে, যে প্রথমে একটা ব্র্যাকেটের মধ্যে একটা কন্ডিশন লিখতে হয়। সো কন্ডিশনটা আমরা লিখলাম ধরো এ গ্রেটার দেন, এরপর এরকম একটা কোশ্চেন মার্ক দিতে হয়। আর কোশ্চেন মার্কের পর এই কন্ডিশনটা যদি সত্যি হয়, তখন যেই মানটা তুমি টিক করতে চাও সেটাকে লিখতে হয় ফার্স্টে। সো এই কন্ডিশনটা ট্রু হলে আমি জানি এ যদি বি থেকে বড় হয় তাহলে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে এ, তাহলে আমি তখন পিক করতে চাই এ আর বি এর মধ্যে এ কে। এখন এখানে যে কন্ডিশনে যা লিখছি সেইটার বেসিসেই কিছু একটা এখানে লিখতে হবে। তার কন্ডিশন ক্যান বি এনিথিং, আর এখানে তুমি যে ভ্যালুটা এই যে এমএক্স এর মধ্যে রাখার জন্য চুজ করতেছো ওইটা ক্যান বি এনিথিং। সো এ গ্রেটার দেন বি হলে কোয়েশ্চেন মার্ক যদি ট্রু হয়, এই কন্ডিশনটা যদি ট্রু দেখি, এই কন্ডিশনটা ট্রু হলে আমরা এমএক্স এর মধ্যে এ রাখতে চাই, তাহলে এখানে লিখবো এ। আর এরপর কোলন দিয়ে লিখবো যদি এই কন্ডিশনটা ফলস হয়। এই কন্ডিশনটা ফলস হলে আমি জানি এ বি এর থেকে বড় না, তার মানে বি এর থেকে বড় বা সমান, তাহলে বি হচ্ছে ম্যাক্সিমাম। তখন আমরা বি কে হচ্ছে চুজ করতে চাই, বা বি এর মানটা এমএক্স এর মধ্যে রাখতে চাই। এই যে সিনট্যাক্সটা আমরা লিখলাম, সিনট্যাক্সটা হচ্ছে এরকম, আমি যদি শর্টলি লিখি, সিনট্যাক্সটা হচ্ছে যে ফার্স্টে একটা ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন থাকে। কন্ডিশন মানে আসলে কন্ডিশন না, একটা বুলিয়ান স্টেটমেন্ট থাকে। আমরা বলছিলাম যে এনিথিং দ্যাট ক্যান বি ট্রু অর ফলস, সেটাই হচ্ছে একটা বুলিয়ান স্টেটমেন্ট। সো সি তে এই টার্নারি অপারেটর সিনট্যাক্স হচ্ছে এরকম, যে একটা ব্র্যাকেটের মধ্যে একটা বুলিয়ান স্টেটমেন্ট থাকবে। বুলিয়ান স্টেটমেন্টের পর কোয়েশ্চেন মার্ক দিয়ে যদি ট্রু হয় সেই ভ্যালুটা থাকবে,
ট্রু ট্রু হলে যে ভ্যালুটা তুমি দেখাইতে চাও সেটা থাকবে, আর তারপর হচ্ছে যদি ফলস হয় তখন যে ভ্যালুটা তুমি পিক করতে চাও সেটা থাকবে। সো এইভাবে হচ্ছে টার্নারি অপারেটর কাজ করে। ফার্স্টে ব্র্যাকেটের মধ্যে একটা বুলিয়ান স্টেটমেন্ট, তারপর কোয়েশ্চেন মার্ক, এরপর হচ্ছে ট্রু। ওই বুলিয়ান স্টেটমেন্টটা যদি ট্রু হয়, ওইটা ইভালুয়েট করলে যদি ট্রু আসে বা 1 আসে, তখন যে ভ্যালুটা আমি দেখাবো সেটা কোলন, যদি ফলস হয় তখন যে ভ্যালুটা আমি চুজ করতে চাই সেটা। সো এটা হচ্ছে আমার টার্নারি অপারেটর সিনট্যাক্স। এন্ড এখন আমি এই যেটা করতে পারি, মানে এটা ইফ এলস এর একটা শর্টকাট ভার্সন, ইনলাইন ভার্সন। মানে দিস ইজ ইনলাইন ইফ, মানে এক লাইনে ইফ এলস লেখা কাইন্ড অফ। বাট অবভিয়াসলি ইফ এলস এর মতো অত ফ্লেক্সিবল না, খুবই লিমিটেড, বাট অনেক ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। আর যদি এরকম হয় তখন তারপর হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করবো। সো প্রিন্ট পার্সেন্ট ডি স্ল্যাশ এন। সো এইটাও ঠিক আগের মতোই কাজ করবে। আমি রান করে দেখি। সো রান করে আমি যদি এখন 15 আর 9 দিই, আমি 15 দেখতে পাবো। এইটা হচ্ছে আরেকটা ওয়ে যে আমরা এইভাবে টার্নারি অপারেটর ইউজ করে ভ্যালুটা কোনটা হবে সেটা ডিসাইড করতে পারি ইফ এলস এর মতো। আরেকটা ওয়ে হচ্ছে ইউজিং ফাংশনস। সো উপরের এটা ছিল অ্যাপ্রোচ 1, এটা হচ্ছে অ্যাপ্রোচ 1। তারপর এখানে টার্নারি অপারেটর দিয়ে আমরা দেখলাম হচ্ছে অ্যাপ্রোচ 2, আর অ্যাপ্রোচ 2 এর পর এবার আমরা দেখবো ইউজিং ফাংশনস। সো ফাংশনস দিয়ে কেন দেখাচ্ছি, তাহলে আমাদের ফাংশনও হাতে খড়ি হয়ে গেল, যে আমরা তাহলে বুঝবো যে ফাংশন কিভাবে ইউজ করে। ফাংশন কিন্তু আমাদের জন্য নিউ টপিক, এটা কলেজে ছিল। সো ফাংশনের আইডিয়াটা হচ্ছে এরকম যে আমি একটা ফাংশন চাই। ফাংশন বলতে ধরো সাইন এক্স, কজ এক্স, এরকম একটা ফাংশন। আবার এই যে সি প্রোগ্রামে আমরা দেখছি মেইন ফাংশন, তারপর স্ক্যানএফ একটা ফাংশন। ফাংশন হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক পারপাস সার্ভ করে, মানে একটা পিস অফ কোড যেটা কোনো একটা স্পেসিফিক পারপাস সার্ভ করে, কোনো একটা স্পেসিফিক টাস্ক করে। সো আমি একটা ফাংশন চাই, ধরো সেই ফাংশনটার নাম হবে ম্যাক্স, ঠিক আছে, ম্যাক্স। এখন এই ম্যাক্স ফাংশনের কাজ হচ্ছে দুইটা ইনপুট নেওয়া। সো ম্যাক্স ফাংশনের কাজ হচ্ছে এরকম, ম্যাক্স ফাংশনটা দেখতে হবে এরকম, ম্যাক্স, তারপর এরকম ব্র্যাকেটের মধ্যে দুইটা নাম্বার ইনপুট নিবে। তো সেই দুইটা নাম্বারের মধ্যে যেটা বড় সে ওই ভ্যালুটা রিটার্ন করবে, মানে এই ফাংশনে আউটপুট বা রিটার্ন ভ্যালু বলে। আমরা ম্যাথে যেটাকে বলতাম ফাংশনের আউটপুট, সেটাকে আমরা এখানে বলি রিটার্ন ভ্যালু। তো সেই যে ভ্যালুটা রিটার্ন করবে দ্যাট উড বি 10, ঠিক আছে। সো আমি একটা ফাংশন চাই ফর মাই কনভিনিয়েন্স, আমি যাতে বারবার ইউজ করতে পারি। ফাংশন আকার থাকলে কি হবে, আমার যখনই দুইটা নাম্বারের মধ্যে টেস্ট করতে হবে, আমার কষ্ট করে ইফ এলস লিখতে হবে না, আমার কষ্ট করে এই টার্নারি অপারেটর লিখতে হবে না। আমি যখনই আমার দুইটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড় এটা জানতে ইচ্ছা হবে, আমি জাস্ট ম্যাক্স ফাংশনটা করব। আর ম্যাক্স ফাংশনের মধ্যে যেই দুইটা নাম্বারের মধ্যে আমি কম্পারিজন করতে চাই, ওই দুইটা নাম্বারকে আমার ওই ম্যাক্স ফাংশনের মধ্যে ইনপুট আকারে পাস করতে হবে। সো এখন ফাংশন কিভাবে বানাই সেটা আমরা এখন দেখব। সো ফাংশন বানানোর জন্য আমরা ফার্স্টে মেইন ফাংশনের বাইরে যাব, মেইন একটা ফাংশন। সো সিমিলারলি আমরা এখন একটা ফাংশন ডিক্লেয়ার করতে চাচ্ছি। আমরা হচ্ছে একটা ফাংশন ডিক্লেয়ার করতে চাচ্ছি যে ফাংশনটার নাম হচ্ছে ম্যাক্স। তো ফাংশন ডিক্লেয়ার করার সিনট্যাক্স হচ্ছে প্রথমে ফাংশনটা কোন ধরনের আউটপুট দিবে, আউটপুট না বলে কোন ধরনের ভ্যালু রিটার্ন করবে। দ্যাট ইজ আমি যদি ওকে এই ফাংশনটাকে কোনো একটা স্টেটমেন্টে বা এক্সপ্রেশনে লিখি, দেন ও মানে ওর ভ্যালুটা কত হবে, ওর ভ্যালুটা আমি কোন টাইপের ভ্যালু আমি ওর থেকে পাবো সেইটা আগে লিখতে হবে। সো আমরা যে ম্যাক্স ফাংশনটা ডিক্লেয়ার করতে চাচ্ছি বা ম্যাক্স ফাংশনটা ডিফাইন করতে চাচ্ছি, সেই ফাংশনটা একটা ইন্টিজার নাম্বার রিটার্ন করবে আমরা চাই। কারণ সে কি করবে, দুইটা নাম্বার ইনপুট নিবে আর দেন রিটার্ন করবে একটা ইন্টিজার নাম্বার, যেটা হচ্ছে ওই দুটার মধ্যে বড়। ইনপুট যে নাম্বার দুটো দেওয়া হয়েছিল তাদের মধ্যে যেটা বড় সেটাকে সে রিটার্ন করবে। সো এটা এই ফাংশনটার টাইপ লিখতে হবে ইন্ট, এন্ড ফাংশনটার নাম হচ্ছে আমরা দিলাম ম্যাক্স, আমরা যে কোনো কিছু নাম দিতে পারি। এরপর এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে লিখতে হবে যে আমরা এই ফাংশনে ইনপুট আকারে কি কি পাস করতে চাই। সো এই ফাংশনে আমরা দুইটা নাম্বার ইনপুট দিতে চাই, একটা হচ্ছে এ। তো সেই মানে যে নাম্বারটা পাস করব সেটাকে ক্যাপচার করার জন্য, সেটাকে
হোল্ড করার জন্য, সেটাকে স্টোর করার জন্য আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট এ, আর তারপর আরেকটা নাম্বার হবে ইন্ট বি। মানে আমি যখন ফাংশনটা ইউজ করব তখন যে নাম্বারগুলো আমি ব্র্যাকেটের মধ্যে লিখবো তারা রেসপেক্টিভলি এই এ তে আর বি তে স্টোর হবে। এখন এই দুটো নাম্বার স্টোর হওয়ার পর আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখন এই ফাংশনটা কিভাবে কাজ করে সেটা এই ডাবল ব্র্যাকেটের মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা। একটা ফাংশনের মানে ফাংশন ডিক্লেয়ার করার সিনট্যাক্স হচ্ছে এরকম যে ফাংশনটা কি রিটার্ন করবে, ফার্স্ট অফ অল ওই ডেটা টাইপটা লেখা, দেন দ্য নেম অফ দ্য ফাংশন, দেন উইদিন প্যারেনথেসিস তোমার হচ্ছে লিস্ট অফ আর্গুমেন্টস লিখতে হয় বা লিস্ট অফ প্যারামিটারস লিখতে হয়। ঠিক আছে? সো এই যে ইন্ট এ, ইন্ট বি এদেরকে বলা হয় প্যারামিটারস। প্যারামিটারস মানে হচ্ছে ফাংশনের ইনপুট আকারে যাদেরকে পাস করবে, ফাংশনের ইনপুটদেরকে প্যারামিটারস বলে। সো ইন্ট ম্যাক্স এ, সরি ইন্ট ম্যাক্স, ইন্ট এ, ইন্ট বি এগুলো হচ্ছে প্যারামিটার। এবার আমি নর্মালি ম্যাক্সিমামটা যেভাবে বের করতাম সেই লজিকটা এখানে লিখবো যে ইফ এ গ্রেটার দেন বি, যদি এ বি এর থেকে বড় হয় তখন একটা কাজ করতে হবে, এলস যদি এ বি থেকে বড় না হয় তখন আরেকটা কাজ করতে হবে। তো এ যদি বি থেকে বড় হয় তখন তার মানে কি এই হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, তাহলে এ কে রিটার্ন করব, এ হচ্ছে আমার রেজাল্ট। সো এখানে লিখতে হবে রিটার্ন এ। এই রিটার্ন স্টেটমেন্টটা যেটা করে, ফাংশনটা যখনই একটা রিটার্ন স্টেটমেন্ট এনকাউন্টার করে, একটা ফাংশনের মধ্যে যখনই আমরা রিটার্ন স্টেটমেন্টটা যখন এক্সিকিউট করব সাথে সাথে এই ফাংশন থেকে আমরা বের হয়ে আসবো, মানে এই ফাংশনের কাজ শেষ। কিন্তু এই যে রিটার্ন যেই ভ্যালুটা করছে সেই ভ্যালুটা আমরা এই ফাংশনটা যেখানে আমরা কল করছিলাম, আমি কিন্তু বেশ কয়েকটা কি ওয়ার্ড ইউজ করছি, ফাংশন কল করা, ফাংশন ডিফাইন বা ডিক্লেয়ার দেওয়া, প্যারামিটারস, আর্গুমেন্টস, তারপর হচ্ছে ফাংশন ইয়া করা তোমার ফাংশন থেকে রিটার্ন করা। সো এই টেকনিক্যাল টার্ম গুলো আমাদের এখন থেকে মাথায় রাখতে হবে যে এই যে ভ্যালুটা যে পাঠায় এটাকে বলে রিটার্ন করা, আর এই যে ম্যাক্স ফাংশনটা আমি যেখানে ইউজ করছি এই ইউজ করাকে বলে ফাংশনকে কল করা বা ফাংশন ইনভোক করা। তো ফাংশনটা যেখানে কল করছি সেইখানে এই ফাংশনটার পরিবর্তে এই ভ্যালুটা বসে যাবে। আর এবার যদি বি এর থেকে মানে এ বি এর থেকে বড় না হয় তখন আমি রিটার্ন করব বি। সো পুরো কোডটা কিভাবে কাজ করবে, যে প্রথমে দুইটা নাম্বার এই যে ইনপুট আকারে আসলো ফাংশনের মধ্যে, এটা ইনপুট বলতে ফাংশনের ইনপুট। সো দুটো নাম্বার আসার পর আমি চেক করলাম এ কি বি থেকে বড়, তাহলে আমি এই ডাবল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকবো। যদি এ বি এর থেকে বড় হয় তাহলে আমার কাজ হচ্ছে এ কে আবার রিটার্ন করা। সো এ কে রিটার্ন করলে কি হবে, যেখানে আমি ম্যাক্স ফাংশনটা কল করছি সেখানে ভ্যালু দেখতে পাবো এ। আর এলস রিটার্ন বি, তখন কি হবে, যদি এই ফাংশনটা মানে এই কন্ডিশনটা যদি ট্রু না হয় তখন তো এইটার মধ্যে আর ঢুকবেই না, ও লাভ দিয়ে তখন এলস এর মধ্যে চলে আসবে। এন্ড এলস এর মধ্যে গিয়ে দেখবে যে একটা স্টেটমেন্ট লেখা রিটার্ন বি, দ্যাট ইজ বি এর ভ্যালুটা রিটার্ন করো। সো যেখানে আমি ম্যাক্স ফাংশনটা কল করছি সেখানে আই উইল গেট দ্য ভ্যালু অফ বি। সো এইভাবে হচ্ছে আমরা ম্যাক্স ফাংশনটা ডিফাইন করতে পারি। সো এটাকে ইউজ করি আমরা ফাংশন, এটাই হচ্ছে আমার ফাংশন ডেফিনেশন। আমি এখন এটাকে ইউজ করব কিভাবে, আমার দুইটা নাম্বার আছে, একটা হচ্ছে এ আর একটা বি, তাদেরকে ইনপুট নিলাম, আমি এবার একটা ভ্যারিয়েবল বানালাম, এটা হচ্ছে আমার অ্যাপ্রোচ 2 থেকে আসতেছে, সরি অ্যাপ্রোচ 3 থেকে আসতেছে ইউজিং ফাংশনস। আমরা আমাদের প্রথম ফাংশনটা লিখে ফেলছি, তো ইন্ট mx ইজ ইকুয়াল টু হবে, আমরা সেই ইন্ট mx একটা ভ্যারিয়েবল নিলাম, তো এটার মান হবে ম্যাক্স ফাংশনের আউটপুট বা ম্যাক্স ফাংশনের রিটার্ন ভ্যালু। তো ম্যাক্স ফাংশনের মধ্যে আমি যেই দুইটা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম দেখতে চাই তাদেরকে আমি কমা দিয়ে পাস করব। সো যেটা হবে, আচ্ছা এখানে বাই দ্য ওয়ে এই এ আর এই বি এর সাথে এই এ আর বি এর কিন্তু কোনো ডিরেক্ট সম্পর্ক নেই, তুমি ইনফ্যাক্ট এটার নাম আলাদা দিতে পারবে, ধরো এক্স ওয়াই বি, তাহলে বুঝতে সুবিধা। আচ্ছা, সো যেটা করবে যে যখনই আমি এই যে এভাবে লিখবো এই যে ইন্ট mx, এটার মান হবে, আমি এই ফাংশনটা লিখলাম, ফাংশন লেখা মানে কি ফাংশনটাকে কল করা, ফাংশনটাকে ইউজ করা, ইনভোক করা। সো আমরা এখানে ফাংশন কল করলাম, ফাংশন কল, সো ফাংশনটা হচ্ছে mx আমাদের বানানো ফাংশন, তার ভিতরে ব্র্যাকেট দিয়ে লিখলাম a কমা b। সো যেটা হবে কম্পাইলার কি করবে বা আমাদের প্রোগ্রাম কি করবে, এই ম্যাক্স ফাংশনটা দেখার সাথে সাথে লাভ দিয়ে এখানে চলে আসবে, মানে বাকি সবকিছু পজ রেখে এখানে চলে আসবে। এবং আমরা দেখতে পাচ্ছি ম্যাক্স এর মধ্যে আমরা পাস করছি, যে পাস করতেছি
আরেকটা টার্ম পাস করা, আমরা পাস করতেছি এ এন্ড বি, তার মানে যেটা হবে এই এক্স এর ভ্যালু হবে এ, আর পরে যে ওয়াইটা আমরা এখানে লিখছিলাম মানে ওরা জাস্ট ক্যাচ করবে। সো এক্স এর ভ্যালু হয়ে যাবে এ আর ওয়াই এর ভ্যালু হবে বি, মানে আমি এখানে যেই সিকোয়েন্সে লিখবো ওই সিকোয়েন্সে ওরা ভিতরে পাস হবে এবং যথাক্রমে এক্স পাবে এ আর ওয়াই পাবে বি। এখন এক্স এর মান এ আর ওয়াই এর মান হচ্ছে বি, এখন চেক করবে এক্স কি ওয়াই থেকে বড়, যদি হয় তাহলে এক্স রিটার্ন করবে, আদারওয়াইজ ওয়াই রিটার্ন করবে। সো আমরা এটা দেখি, এটা কাজ করা উচিত। printf so %d /n mx, আমরা এইভাবে হচ্ছে mx এর যে ভ্যালুটা পাইছি সেটা প্রিন্ট করতেছি। সো এখানে রান দিলে আমি ধরো দুটো নাম্বার দিলাম 6 আর 12, লেখা হচ্ছে 12, আমি দিলাম 90 আর 87, লেখা হচ্ছে 90। সো এটাও কাজ করছে। আমরা কোডটাকে আরেকটু কম্প্যাক্ট করতে পারতাম, এই থার্ড mx মানে এই যে এক্সট্রা ভ্যারিয়েবল mx এটা দরকার ছিল না, আমি ডিরেক্টলি ফাংশন কলটা এখানে লিখতে পারতাম এই প্রিন্টএফ এর মধ্যে। প্রিন্টএফ যে কোনো কিছু প্রিন্ট করার আগে সবকিছু আগে ইভ্যালুয়েট করে আসে, মানে এই যে এখানে যা যা আছে। সো এইখানে এসেই প্রিন্ট করার আগেই দেখবে যে ম্যাক্স এ কমা বি কল করা হয়েছে। সো ফার্স্টে ও এই ফাংশনটার ভিতর যাবে, ফাংশনটা থেকে যে ভ্যালুটা রিটার্ন হবে সেই ভ্যালুটা আবার এখানে এসে বসবে ম্যাক্সের জায়গায়, এন্ড বসার পর সেই মানটা প্রিন্টএফ প্রিন্ট করে দেখাবে। সো এইভাবে হচ্ছে ফুল জিনিসটা কাজ করে, এন্ড এটাও আমরা দেখতে পাচ্ছি একইভাবে কাজ করছে। ওকে, আমরা এই ম্যাক্স ফাংশনটাকেও আরো শর্ট করতে পারি কিভাবে, আমাকে একটু আইডিয়া দাও, যে আরেকটু আইডিয়া দাও যে এই ম্যাক্স ফাংশনটা কিভাবে শর্ট করা যেতে পারে, তোমাদের মাথায় কোনো আইডিয়া আছে? আচ্ছা, সোফার কি বুঝতে পারছো? আচ্ছা, ম্যাক্স ফাংশনটার ভিতরে যে জিনিসপত্রগুলো লিখছি আমি একটু পর টার্ম গুলো সব বলবো যে কোনটা কি বলে, বাট আমাকে একটু বলো যে একটু আইডিয়া দাও যে আমি এই ফাংশনটাকে আর একটু শর্ট করতে চাই, ইউজারের যত শর্টে কোড লেখাবে তত সুন্দর হয়। সো কিভাবে আমি ম্যাক্স ফাংশনটাকে ইভেন শর্টার করতে পারি? আহ, আমরা এখান থেকে ইন্সপিরেশন নিতে পারি যে আমরা এখানে টার্নারি অপারেটর ইউজ করছিলাম টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইন ওয়ান লাইন। সো এখানেও তাই করতে পারি যে আমি এখানে লিখবো রিটার্ন, এখন আমি কি রিটার্ন করতে চাই সেটা ডিপেন্ডস অন আ কন্ডিশন, ইফ এলস দিয়ে তো করে দেখাইছি, বাট আমি এক লাইনে যদি করতে চাই, আমি রিটার্ন করতে চাই কি, সেটা হচ্ছে একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে যে এক্স কি ওয়াই থেকে বড়। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমি এক্স কে চুজ করব ফর রিটার্নিং, অর আমি ওয়াই কে চুজ করব যদি কন্ডিশনটা ফলস হয়। তো দেখো ম্যাক্স ফাংশনটা কত শর্ট হয়ে গেল, বাট আমি এখন এটাকে যতবার ইচ্ছা ইউজ করতে পারি, মানে একটা ফাংশন কিন্তু আমি যতবার ইচ্ছা কল করতে পারি। ফাংশন একটা পিস অফ কোড যেটা আমার কোনো একটা স্পেসিফিক পারপাস সার্ভ করে, এন্ড আমার মানে একটা মেশিনের মতো, যে মেশিনটা আমি বারবার ইউজ করতে পারবো। এন্ড আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের নাম্বার আসে 98, সো দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ 90। আচ্ছা, সবাই কি টার্নারি অপারেটর ইউজ করে ফাংশনটা লেখা বুঝছি? দেখো তো, নেহাল, তারপর হ্যাঁ, এটা সিনট্যাক্স, না না এটা ওর সিনট্যাক্স, এটা দিস ইজ হাউ দ্য সি ক্রিয়েটার্স ডিজাইন, বুঝছে? হুম, হ্যাঁ, ও ও হ্যাঁ, ও ইন্ট লিখতেই হবে এখানে, বিকজ ফাংশনটা আগে থেকে জানে না তুমি কিরকম ভ্যালু পাঠাবা, সো ওকে ডাটা টাইপটা বলতে হবে। ঠিক আছে, এখানে কাইন্ড অফ তুমি একটা ভ্যারিয়েবল বানাইছো ইন্ট এক্স আর ইন্ট ওয়াই অনলি ফর দ্য পারপাস অফ সেভিং দিস ভ্যালুজ অর হোল্ডিং দিস ভ্যালুজ। এই ভ্যালুগুলো যখন পাস করবে সেই ভ্যালুগুলো আমরা এখানে স্টোর করতেছি ইনসাইড এক্সেল। বুঝে গেছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? যত কোয়েশ্চেন আসে জিজ্ঞেস করতে পারো, বিকজ মানে তোমার যত কোয়েশ্চেন আসবে তত ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা,
এখন আমি একটু টেকনিক্যাল টার্মস গুলো বলি রিলেটেড ফাংশনস। ফাংশনের জন্য আমি এখানে একটা এক্সট্রা ফাইল ওপেন করি। ফাংশনের জন্য ব্যাপারে যেটা বলবো যে একটা ফাংশন দেখতে হয় এরকম, ফার্স্টে তার ডেটা টাইপটা লিখতে হয়, ফাংশনের সিনট্যাক্স ডেটা টাইপ লিখতে হয়, দেন ফাংশনের নেমটা লিখতে হয়, দেন উইদিন দ্য প্যারেনথেসিস or within first brackets তোমার হচ্ছে লিস্ট অফ প্যারামিটারস লিখতে হয়। লিস্ট অফ প্যারামিটারস লিখে দেন একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যে জিনিসটা লিখি সেটাকে বলা হয় ফাংশন ডেফিনেশন। মানে আমি একটা ফাংশনের ডেফিনেশন লিখলাম, সে কি কাজ করে সেটা, ঠিক আছে। আর ডেটা টাইপটা হচ্ছে সে কি টাইপ ডেটা রিটার্ন করবে, এই ডেটা টাইপটা হচ্ছে এখানে একটু লিখে রাখি। ডেটা টাইপ হচ্ছে টাইপ অফ দ্য রিটার্ন ডেটা, টাইপ অফ দ্য রিটার্ন ডেটা। এই ফাংশনটা যেই টাইপের ডাটা রিটার্ন করতে চায় সেটা টাইপটা তোমাকে আগে থেকেই বলতে হবে। এখন অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেখানে টাইপটা আগে বলা লাগে না, যেমন পাইথন, জাভাস্ক্রিপ্ট, বাট এইসবের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। সি প্রোগ্রামের এই সিনট্যাক্স অনেক কঠিন হওয়ার কারণে তুমি আসলে অনেক সুবিধা পাবা, যে তোমার সহজে প্রোগ্রাম ভুলভাবে রান হয়ে যাবে। সো তোমার সবকিছু খুব মানে এনশিওর করে তারপর কাজ। আচ্ছা, তারপর ফাংশনের নেম ক্যান বি এনিথিং, ভ্যারিয়েবলের নাম যা হতে পারে ফাংশনের নেমও সেটাই হতে পারে। লিস্ট অফ প্যারামিটারসটা ওই যে কমা দিয়ে সেপারেটেড থাকে। তো লিস্ট অফ প্যারামিটারস গুলো এক একটা প্যারামিটার কি হয়, এক একটা প্যারামিটার হচ্ছে এক একটা ভ্যারিয়েবল ডিক্লারেশন। যে একটা তোমার প্যারামিটারে ফার্স্ট একটা ডেটা টাইপ থাকে। এখন এই ডেটা টাইপ আর রিটার্ন ডাটা টাইপ কিন্তু সেম নাও হতে পারে। আমরা এক্সাম্পল দিই, এটা হচ্ছে যাকে আমি পাস করব ইনপুট হিসেবে তার ডাটা টাইপ। সো ডাটা টাইপ, তারপর হচ্ছে এখানে ভ্যারিয়েবল আর প্যারামিটার নেম দিতে হয়, এন্ড এইভাবে কমা দিয়ে দিয়ে লিখতে হয়। দিস ইজ দ্য সিনট্যাক্স অফ লিস্ট অফ প্যারামিটারস। তারপর এই যে প্রথমে আমরা যে জিনিসটা লিখলাম, এই যে এই অংশটা সেকেন্ড ব্র্যাকেটের আগে, এই অংশটাকে বলা হয় ফাংশন হেডার। এটাকে বলা হয় ফাংশন হেডার। ফাংশন হেডার হচ্ছে এই যে ডাটা টাইপটা লিখছো, তারপর ফাংশনের নাম লিখছো, এন্ড লিস্ট অফ প্যারামিটারস লিখছো। ঠিক আছে, লিস্ট অফ প্যারামিটারস লিখছো, এইটাকেই বলা হয় ফাংশনের হেডার। একটা ফাংশনের একটা ফাংশন হেডার থাকে, তারপর তার মধ্যে একটা ফাংশন ডেফিনেশন থাকে, আর অপশনাল হচ্ছে যে সে একটা তার মধ্যে একটা রিটার্ন স্টেটমেন্ট থাকে, একটা রিটার্ন স্টেটমেন্ট। এখন রিটার্ন স্টেটমেন্টে কি, এই যে ডাটা টাইপ এটা হচ্ছে যেই ভ্যালু রিটার্ন করবে তার টাইপ। তো রিটার্ন করে তোমার ওই টাইপের একটা ভ্যালু রিটার্ন করতে হবে। রিটার্ন বলতে বোঝায় এই ফাংশনটা যেখান থেকে কল হবে, এই ফাংশনের কাজ শেষ হওয়ার পর ওই ফাংশনের জায়গায় এই মানটা বসে যাবে, মানে সোজা হিসাব ফাংশনটার আউটপুট। এখন অনেক ফাংশনই আছে যেগুলো কোনো আউটপুট দেয় না, যেগুলোর কোনো কিছু রিটার্ন করতে হয় না। সো সেই ধরনের ফাংশনের ক্ষেত্রে যদি ধরো কোনো কিছু রিটার্ন করতে না হয়, ফাংশনটা জাস্ট কোনো একটা কাজ করে কিন্তু তার আর কোনো ভ্যালু ফেরত দিতে হয় না, তখন তুমি রিটার্ন স্টেটমেন্টটা দিতেও পারো নাও দিতে পারো। দ্যাট ইজ তুমি রিটার্ন স্টেটমেন্ট না লিখলেও হবে। আচ্ছা, যদি ধরো কিছু রিটার্ন করা না লাগে, তখন তোমার ডেটা টাইপ হবে ভয়েড। ঠিক আছে, ডেটা টাইপ ইন্ট, ক্যারেক্টার, এগুলোর পাশাপাশি ডাবল, ফ্লোট, এগুলোর পাশাপাশি যদি তোমার ফাংশন কোনো কিছু রিটার্ন না করে, সেই ফাংশনের টাইপ হবে ভয়েড। ভয়েড মানে হচ্ছে কোনো টাইপ, এবং তারপর ফাংশনের নেম লিখতে হয়, সেখানেও লিস্ট অফ প্যারামিটারস থাকবে, অনেকগুলা প্যারামিটারস থাকবে। আর এই ফাংশন কিছু রিটার্ন করতেও পারে নাও পারে, মানে রিটার্ন কিছু করবে না, সরি, বাট রিটার্ন স্টেটমেন্টটা তুমি লিখতেও পারো নাও পারো। দ্যাট ইজ তুমি রিটার্ন সেমিকোলন লিখতে পারো, অথবা কিছু না লিখলেও কোনো সমস্যা। ঠিক আছে, আমরা একটু আরেকটা ফাংশন এখানে দেখি, যে আমরা কিন্তু শুরু থেকে একটা ফাংশন ইউজ করে আসতেছি, যে মেইন ফাংশন। মেইন ফাংশন দেখো এই যে ইন্টিজার টাইপ, কারণ সে এই যে লাস্টে কেটে জিরো রিটার্ন করে, তো জিরো টাইপ কি ইন্টিজার, এর জন্য আমরা লিখছি ইন্ট মেইন। এন্ড মেইন ফাংশন দেখো কোনো এখানে আর্গুমেন্ট নেই, আমরা প্যারামিটার লিখি নাই। গতদিন আমরা কমান্ড লাইন আর্গুমেন্ট লেখার সময় এখানে লিখছিলাম ইন্ট আরসি ক্যারেক্টার স্টার,
আরবি, এগুলো হচ্ছে সেই প্যারামিটারস, বাট এগুলো নাও থাকতে পারে। আর এটাকে বলা হয় রিটার্ন স্টেটমেন্ট। যদি ডেটা টাইপ ভয়েড ছাড়া অন্য কিছু হয়, your function has to return something, না করলে এটা আসলে ভুল। এটা আসলে কম্পাইলারের ভার্সনের উপর ডিপেন্ড করে, মাঝে মধ্যে কিছু কম্পাইলার এটাকে ইরর হিসেবে দেখে, কিছু কম্পাইলার দেখে না। আর রিটার্ন স্টেটমেন্ট থাকবে এন্ড তোমার লিস্ট অফ প্যারামিটারস থাকতে পারে। আরেকটা জিনিস, এই যে ফাংশনকে আমি যখনই ইউজ করব কোথাও, দিস ইজ কল্ড ফাংশন কলিং অর ফাংশন ইনভোকেশন। এন্ড ফাংশনের এই যে ব্র্যাকেটের মধ্যে আমি যদি কিছু পাঠাই, সেইগুলাকে এই যে আমরা বলছিলাম এইটাকে বলা হয়, এই যে এখানে যা লিস্ট থাকে সেটাকে বলা হয় লিস্ট অফ প্যারামিটারস, লিস্ট অফ প্যারামিটারস। কিন্তু আমি যখন ফাংশনটা কল করার সময় এরকম এই যে কিছু ভ্যালু কমা দিয়ে লিখবো, টু পাস দেম টু দিস প্যারামিটারস or for these parameters to hold those values, তখন কিন্তু এটাকে বলা হয় আর্গুমেন্ট। মানে তুমি যখন একটা ফাংশন ডিক্লেয়ার করে ফেলছো, যে এই পুরো জিনিসটাকে বলা হয় ফাংশন ডিক্লেয়ার করা। সো তুমি যখন ফাংশনটা এরপর ইউজ করবা, তখন তো তার জাস্ট নামটা লিখবা, ব্র্যাকেট দিবা, আর এরপর তুমি এখানে কিছু ভ্যালু পাস করবে ওই প্যারামিটারস গুলোর জন্য। আর এখানে অবশ্যই বুঝতে পারতেছো একটা কন্ডিশন বা একটা কনস্ট্রেন্ট হচ্ছে, একটা রুল হচ্ছে, তোমার যতগুলো প্যারামিটার আছে তুমি ঠিক ততগুলো ভ্যালুই কমা দিয়ে লিখতে পারবে, স্বাভাবিক, বেশি দিলেও হবে না, কম দিলেও হবে না। আর এই যে তুমি এখানে যে নাম্বার গুলো দিচ্ছ, এইগুলোকে বলা হয়, মানে এই যে ব্র্যাকেটের মধ্যে, এটাকে আমরা বলি লিস্ট অফ আর্গুমেন্টস, লিস্ট অফ আর্গুমেন্টস। তো আর্গুমেন্ট আর প্যারামিটার অনেকে একই মনে করে, বাট প্যারামিটার হচ্ছে যেই ভ্যারিয়েবলটার ভ্যালুটা স্টোর করে, আর আর্গুমেন্টস হচ্ছে তুমি ওই ভ্যারিয়েবলের মধ্যে, ওই প্যারামিটারের মধ্যে স্টোর করার জন্য যেই অ্যাকচুয়াল ভ্যালুটা দিচ্ছে, সেটা ফাংশন কল করার সময়। সো আমরা গতদিন ওই যে কমান্ড লাইন আর্গুমেন্টস দেখছিলাম, যে আমরা মেইন ফাংশনে হচ্ছে দুইটা প্যারামিটার দিছিলাম, ইন্ট আরএফসি আর আরএফভি, ক্যারেক্টার স্টার আরএফভি। আর যখন এখান থেকে রান দিচ্ছিলাম, তখন আমরা এখানে কিন্তু কিছু আর্গুমেন্টস দিয়ে দিচ্ছিলাম, যে এটা ইনপুট হিসেবে যাবে। আচ্ছা, সো ফাংশনের এটা কি বোঝা গেছে এভরিওয়ান? আচ্ছা, আমি একটু আগে মেনশন করছি যে একটা ফাংশন কিন্তু সব মানে সবসময় যে কিছু একটা রিটার্ন করবে এমন নাও হতে পারে। যেমন ধর আমি একটা ফাংশন বানাইতে চাই, যে ফাংশনটার কাজ হচ্ছে জাস্ট গুড মর্নিং লেখা। সো সেরকম একটা ফাংশন, সেটার কোনো ডাটা টাইপ থাকবে না, ভয়েড। আর এটার ধর নাম হচ্ছে গ্রিট, গ্রিট মানে আমাকে গুড মর্নিং বলতে। আর ও কোনো ধরো প্যারামিটার নেই, প্যারামিটার না নিলেও সমস্যা। আর এখানে ওর কাজ হচ্ছে একটাই, প্রিন্ট করা হ্যালো ওয়ার্ল্ড, আর কোন কাজ। এর জন্য ও কিছু রিটার্নও করছে। যখন তুমি একটা ভয়েড টাইপের ফাংশন লিখবা, সেখানে যদি তুমি একটা ভুলে রিটার্ন স্টেটমেন্ট দিয়ে দাও, দিস উইল বি অ্যান এরর, দ্যাট ইজ তুমি কম্পাইলার দিয়ে এটা রান করতে পারবা না, বলবে যে এখানে রিটার্ন করে ফেলছো, ভয়েড ফাংশনে কিছু রিটার্ন করা যায় না। কিন্তু তোমার যদি হাত নিষ্পিস করে যে রিটার্ন একটা করবোই, এভাবে লিখতে হবে রিটার্ন সেমিকোলন, আর কিছু না লিখলেও সমস্যা। ঠিক আছে, সো এখন এই ফাংশনটা আমরা ইউজ করি। যেমন ধরো এই যে লাস্টে আমি একটা গ্রিট কল, যে এটাকে বলা হয় ফাংশনটা কল করা। কিভাবে কল করছে, ফাংশনটার নাম লিখছি, আমি কিন্তু আবার তার টাইপ লিখি নাই, টাইপটা লিখতে হয় যখন তাকে বানাই। আর এরপর হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেট লিখছি, তার কোনো প্যারামিটারস নাই, সো আমারও কোনো আর্গুমেন্ট পাঠাইতে হয় নাই ফর দোজ প্যারামিটারস। সো এখন যদি রান দিই, আমি আমার ইউজার প্রোগ্রাম দেখতেই পাবো, এন্ড পরে এই যে লাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে। বেসিক্যালি কম্পিউটার এই সব কাজ করে যখন এখানে আসছে, লাভ দিয়ে এখান থেকে এই ফাংশনে চলে গেছে, ফাংশনের ভিতরে ঢুকছে, ঢুকে দেখছে একটা প্রিন্ট এফ লেখা, ওই প্রিন্ট এফ এর কাজটা করছে। এরপর কাজ শেষ, আবার লাভ দিয়ে এখানে ফেরত আসছে। এরপর ফেরত আসার পর দেখছে রিটার্ন জিরো লেখা, সো এরপর প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে। এই রিটার্ন জিরো স্টেটমেন্টটা কিন্তু কি করে, একটা প্রোগ্রাম থেকে বের করে দেয়। ঠিক আছে, এন্ড আমাদের সব সি প্রোগ্রাম কিন্তু আসলে একটা ফাংশন থাকতেই হয়, যেটা হচ্ছে মেইন ফাংশন। কেন এটা লাগে, কারণ এই মেইন ফাংশনটা কি অপারেটিং সিস্টেম হচ্ছে কল করে যখন এটাকে রান করা, এন্ড অপারেটিং সিস্টেম এক্সপেক্ট করে যে একটা প্রোগ্রাম যদি প্রপারলি এক্সিকিউট হয়ে থাকে, তাহলে ওই প্রোগ্রামটা যাতে জিরো রিটার্ন করে। এর জন্য আমরা মেইন থেকে জিরো রিটার্ন। তুমি তখনও মজা করে দেখো যে এখানে রিটার্ন জিরোর জায়গায় রিটার্ন ওয়ান দিলে কি দেখবা, অনেক সময় তোমার কম্পিউটার কিছু হবে না,
বাট একটা কম্পিউটার একটা ওয়ার্নিং মেসেজ আসবে যে দ্য লাস্ট প্রোগ্রাম ওয়াজ নট রান কারেক্টলি। মানে ও এই রিটার্ন ভ্যালুটা দেখে বুঝে যে একটা প্রোগ্রাম কি ঠিক মতো সব কাজ করছিল নাকি করে। আমরা তো দেখি রিটার্ন ওয়ান দিয়ে দেখি। এখানে কিছুই হয় নাই, বাট অনেক অপারেটিং সিস্টেমে রিটার্ন ওয়ান টন থাকলে ও বুঝে নেয় যে এখানে মনে হয় কোনো একটা ঘাপলা হয়েছিল। ঠিক আছে, বাট এটা আমার উপর, আমি কত রিটার্ন করি। আচ্ছা, সবার ক্লিয়ার এই পর্যন্ত? বলো। এটা হবে না, এরর হবে বিকজ এটা তো একটা ইন্ট ফাংশন। তুমি যদি ওকে একটা ভয়েড মেইন, তুমি দেখছো যে ইন্টার আইসিটিতে অনেক বইয়ে ভয়েড লেখা, তখন এভাবে লিখতে পারো, রিটার্ন জিরো নাও দিতে পারো। কিন্তু তুমি যদি এটাকে লিখে আসো ইন্ট মেইন, আর এখানে রিটার্নটা এভাবে লেখো রিটার্ন দিস, তখন কিন্তু সমস্যা হওয়ার কথা। এখানে বলছে, আচ্ছা ওয়ার্নিং দিস, ইরর হয়নি, বলছে যে রিটার্ন উইথ নো ভ্যালু ফাংশন রিটার্নিং নন ভয়েড রিটার্ন। মানে ইন ফাংশন রিটার্নিং নন ভয়েড বলছে এমন একটা ফাংশনের মধ্যে এই ক্লাসটা করা হয়েছে যেটা নন ভয়েড, যেটা ভয়েড না, মানে যেটা হচ্ছে ইন্ট, সেইখানে এরকম একটা রিটার্ন লেখা আছে। বুঝছি, এই ইরো মেসেজ গুলো পড়তে পারতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে কোথায় কি সমস্যা হয়। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন এখান থেকে আসে মাথায়? বলো। অবভিয়াসলি। রিটার্নটা আসলে কোন দিকে এটা না, বাট একটা ফাংশন কাজ শেষ হওয়ার আগে কিছু রিটার্ন করবে কিনা এটা বলতে হবে। এন্ড তুমি একটা প্রোগ্রামে অসংখ্য ফাংশন দেখতে পারো, একটার মধ্যে থেকে আরেকটাকে কল করতে পারো ইচ্ছা। ঠিক আছে, তো এই ফাংশন পড়ানোটা আগে উচিত, কারণ এটা অনেক কাজের, মানে এটা খুব মজারও। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, আই হোপ তাহলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আমরা এখন একটু ফাংশন নিয়ে আমরা একটু ফোকাস করবো, তারপর আমরা লুপের দিকে যাবো। ফাংশন খুব এসেনশিয়াল, এর জন্য আমি আগে ফাংশন দেখাচ্ছি। সো আমরা আরো কিছু এক্সাম্পল দেখতে পাই। ফাংশনে আমরা একটা এক্সাম্পল দেখলাম। এবার ধরো আমি চাই যে ধরো আমি চাচ্ছি বিভিন্ন ধরনের ফাংশন আছে, তো সো লেটস সে আমি এরকম একটা কোড, আমি ধরো একদম সিম্পলেস্ট এক্সাম্পল, আমি একটা অ্যাড, মানে আমি হচ্ছে একটা প্রোগ্রাম লিখতে চাই, যেটা হচ্ছে ধরো আমরা যে নর্মাল দুইটা নাম্বার যোগ করি, ঠিক আছে, দুইটা নাম্বার যে যোগ করি মানে অ্যাড করি, সেটা তো আমরা প্লাস দিয়েই করতে পারি। বাট ধরো আমার ইচ্ছা হলো না, আমি একটু পশ ওয়েতে করবো, সেটা হচ্ছে যে আমি একটা ফাংশন লিখবো অ্যাড করার জন্য। সো এখানে একটা ফাইল বানাই অ্যাড ফাংশন। কিভাবে করতেছি দেখো, খুব সিলি কাজে আসলে ফাংশন লাগে না, বাট অনেক বড় বা রিপিটেটিভ কাজ যেটা বারবার করা লাগতে পারে, তখন ফাংশন কিন্তু তোমার কোডকে অনেক মডুলারাইজ করবে। মানে তোমার একই কোড বারবার লেখা লাগবে, তুমি এটাকে রিইউজ করতে পারবে। ফাংশনের সুবিধাই হচ্ছে যে ইট মেক্স দ্য কোড মডুলারাইজড or modular, and also it helps reuse the code. তুমি একই কোড বারবার বিভিন্ন জায়গায় কল করতে পারবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো এখন আমরা এখানে একটা মানে মেইন ফাংশন ইয়ে করলাম। ধরো সিলি একটা প্রোগ্রাম লিখি যে ডাবল এ বি সি a is equal to ধরো 2.5, b is equal to ধরো 3.5, c is equal to লিখলাম a plus b, আর printf %ls
/n আর এখানে আছে হচ্ছে c আর এরপর রিটার্ন। এটা একটা সিম্পল অ্যাড করার প্রোগ্রাম। আমরা একটু এটা ইয়ে করি, রান দিই। দেখতে পাচ্ছি 6 আসছে। সো আমি এই কাজটা ফাংশন দিয়ে করতে পারি। কিরকম? আমি জানি এটা ফাংশন লাগে না, তাও স্টিল আমি এটা ফাংশন দিয়ে করি। আমি একটা ফাংশন বানাইলাম যে হচ্ছে একটা ডাবল টাইপের ভ্যালু রিটার্ন করে, কারণ একটা যোগ করার পর সেটা আউটপুট কি হবে? ডাবল, যেহেতু নাম্বার গুলো ডাবল ইনভলভড। এই ফাংশনের নাম হচ্ছে অ্যাড। সে দুইটা নাম্বার নেয়, এ আর বি। প্যারামিটারের নাম আর এই ভ্যারিয়েবলের নাম কিন্তু রিলেটেড না, সো এটা অন্য নামে দিতে। ইন্ট এ আর বি বা ইন্ট ধরো নাম 1 আর নাম 2, প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার। এই ফাংশন এবং ইন্ট নেই, এগুলো ডাবল হবে, এগুলো সব হচ্ছে ডাবল। সো এই ফাংশনটার কাজ হচ্ছে জাস্ট এই দুজনের যোগফলটা রিটার্ন করা। মানে সিম্পল একটা কাজ আমি অনেক ঘুরায় করলাম, বা ধরো এইভাবে লিখলাম যে ডাবল সাম is equal to num1 plus num2 and then return। এখন আমি এই যে যোগ চিহ্নটা আর আমার নিজের ইউজ করা লাগবে না, আমি যেটা করতে পারি লিখতে পারি অ্যাড এ কমা। ঠিক আছে, সো এখন আমি অ্যাড ফাংশনটা ইউজ করে যোগফলটা বের করছি। মানে আমার এরকম অনেক ক্ষেত্রেই ধর একটা কাজ, এখানে অ্যাড এর কাজটা খুব সিম্পল, বাট ধরো যে কাজগুলো কমপ্লিকেটেড সেই কাজগুলো আমি এরকম ফাংশন দিয়ে লিখে ফেলবো, দেন ওই কমপ্লিকেটেড কাজটা পরে ফাংশনের ভিতরে কিভাবে করতে হবে সেটা আমি লিখবো। এইভাবে আমি আমার কোড থেকে আননেসেসারি অনেক কমপ্লেক্স জিনিসপত্র দূরে সরাই ফেলতে পারি, আইসোলেট করে ফেলতে পারি, তাহলে আমার কোড দেখতে রিডেবল হবে। ধরো আমি খুব কঠিন একটা ম্যাথমেটিক্যাল কিছু করতেছি, এখন সেটা যদি এখানে পুরোটা লিখি, যে পরে কোড করবে সে বুঝবে না। বাট আমি যদি একটা সুন্দর করে ফাংশন বানাই দিই, তার জন্য অনেক কনভিনিয়েন্ট হবে, সে বুঝবে যাচ্ছে এই ফাংশনটা কল হয়েছে, এই ফাংশন হচ্ছে এইভাবে কাজ করে। ওকে, সো এই হচ্ছে আমাদের সেম একটা প্রোগ্রাম ফাংশন ইউজ করে করা। আচ্ছা, এখন এখানে একটা ইস্যু হচ্ছে যে ধরো তুমি বলো হ্যাঁ ভ্যারিয়েবলের নাম যেভাবে দেওয়া যায় ফাংশনের নেম একইভাবে দেওয়া যায়। এই ভ্যারিয়েবল ফাংশন এই সবাইকে বলা হয় আইডেন্টিফায়ার। এই আইডেন্টিফায়ারের নাম সব একই ধাঁচের, মানে একইভাবে দিতে হবে, বুঝছি? ওকে, সো এন্ড এই যে যেটা বললাম আমি প্যারামিটারের, যখন এই যে নাম 1 হচ্ছে একটা প্যারামিটার, নাম 2 হচ্ছে প্যারামিটার, আর আমি যে আর্গুমেন্ট পাস করছি সেটা হচ্ছে এ আর বি। নাম আলাদা হলে কোনো সমস্যা নাই, কিন্তু টাইপ একই হতে হবে। এখানে আমার এ হচ্ছে একটা ডাবল টাইপের ভ্যালু, তাহলে এই যে নাম 1 অবশ্যই ডাবল টাইপের ভ্যালু হবে, আদারওয়াইজ ওই ভ্যালুটা নিতে চাবে না। অনেক সময় দেখা যায় অটো কাস্ট হয়ে যায়, বাট ইউজুয়ালি ইরর দেখায়। আর বি এর ক্ষেত্রে এই যে বিটাকে আমরা পাস করছি এখানে, সো তখন দেখা যাবে বি এর ভ্যালুটা নাম 2 এর মধ্যে স্টোর হবে। তারপর ওই দুইটা ইউজ করে আমি সামটা বের করতে পারবো, আমরা হচ্ছে এই সামটা রিটার্ন করব। এখন একটা জিনিস দেখি, আমরা যদি এই ফাংশনটাকে মেইন ফাংশনের নিচে ডিক্লেয়ার করতাম, এই ফাংশনটাকে মেইন ফাংশনের নিচে ডিক্লেয়ার করতাম এন্ড রান করে দেখি কি হয়, তখন ইরর আসছে। আর এখানে যে আউটপুটটা তাহলে কেমনে আসলো? এটা ওই যে আগের বার কম্পাইল করার পর যে এক্সিকিউটেবল ফাইলটা আসছিল ওইটা রান করে দিচ্ছে, বাট এবার কিন্তু নতুন করে রান। সো এখানে কেন এরকম হলো? ফাংশনটা নিচে দিলে আর কাজ করে না কেন? সি প্রোগ্রাম হচ্ছে সবকিছু সিকোয়েন্সিয়ালি দেখে, সো উপর থেকে শুরু করে। এখানে এসে যখন দেখছে অ্যাড নামে একটা ফাংশন, ও তো অ্যাড কে এখনো পায় নাই, এটা সামনে গেলে পাবে। তো তখন যখন দেখছে আরে অ্যাড নামে কোনো ফাংশন নাই কিন্তু কল করছে, তাহলে ও কি দেখাবে? ইরর। কোনো কিছু যদি ডিক্লেয়ার না করে তুমি ইউজ করতে যাও, সে প্রোগ্রাম সাথে সাথে এটাকে ধরবে যে তুমি একটা আনডিক্লেয়ার্ড কিছু ইউজ করছো, সেটা হোক ভ্যারিয়েবল, সেটা হোক ফাংশন, এনিথিং। সো এইটার ওয়ে অ্যারাউন্ড কি? ধরো অনেক সময় এরকম করা লাগতে পারে না যে আমাদের ফাংশনটা নিচেই লিখতে হবে, আর কোনো উপায় নেই, উপরে আর জায়গা নেই, উপরে এতগুলো একসাথে করা যাবে না। সেক্ষেত্রে একটা ওয়ে অ্যারাউন্ড হচ্ছে যে তুমি ফাংশন পরে ডিক্লেয়ার করো, সমস্যা নেই, কিন্তু এই ফাংশনটার যে হেডারটা আছে
সেই হেডারটা কপি করে অবশ্যই মেইন ফাংশনের আগে লিখবা এবং একটা সেমিকোলন দিবা, মানে জাস্ট হেডারটা। এখন তুমি যদি এই প্রোগ্রামটা রান করো, দেখবা যে প্রোগ্রামটা পারফেক্টলি রান করে। কেন? সে প্রোগ্রাম সিরিয়ালি যাচ্ছে, প্রথমে এটা পড়লো, পরে এটা পড়লো, এই লেভেলে এসে বুঝলো আচ্ছা অ্যাড নামে একটা ফাংশন আছে যে দুইটা নাম্বার ইনপুট নেয়, কিন্তু সে কিভাবে কাজ করে আমি এখনো জানি না, বাট ও যে আছে সেটাও শিখবে। এবার মেইন ফাংশনের ভিতরে গেল, দেন এ বি সি, এ 2.5, বি 3.5, এবার দেখলো ওই অ্যাড ফাংশনটা কল করছে। এখন ও তো জানে যে অ্যাড নামে একটা ফাংশন আছে, সো কোনো এরর দেখাবে না। এখন ওর কাজ হচ্ছে, ও যখন একবার শিওর হবে যে হ্যাঁ অ্যাড নামে একটা ফাংশন আছে, তখন ও রাজি হবে আচ্ছা তাহলে আমি পুরো ফাইলটা খুঁজে দেখি, যেহেতু আসেই তাহলে পুরো ফাইলটা খুঁজে দেখি। ও খুঁজবে পুরো ফাইল, খুঁজে দেখবে এখানে অ্যাড ফাংশনটা ডেফিনেশন লেখা আছে, তখন সাথে সাথে ও এই অ্যাড ফাংশনটা ওইখানে ইউজ করবে, অ্যান্ড এটা রেজাল্ট। আর তুমি যদি এটা না দাও, তখন ওই যে যেহেতু আগে থেকে অ্যাডকে চিনে না, ও তখন রাজি হবে। মানে ব্যাপারটা এরকম, ধরো আমি একটা রুমের মধ্যে অনেকগুলো মানুষকে রাখছি, এখন ওইখানে ধরো তোমাকে আমি পাঠাবো। এখন তোমাকে আমি বলছি যে অমুক নামের একটা মানুষের সাথে তোমার একটা কাজ করতে হবে। এখন মানে তুমি হচ্ছে এরকম যে তুমি কোনো মানুষকে না চিনলে ওই রুম থেকে মানে তুমি যদি ওই মানুষটাকে আগে থেকে না চিনো, তখন তুমি হচ্ছে ওই রুমে ঢুকবাও না এবং বের হয়ে যাবে, বা বলবা যে না আমি ওখানে যেতে পারবো। সো এখন তোমাকে আমি বললাম যে ঠিক আছে, এইরকম এই মানুষটার সাথে গিয়ে ইন্টারেক্ট করো। সো তখন তুমি আগে চিন্তা করবে যে আমি কি এই মানুষটাকে চিনি, তখন মনে পড়লো যে না চিনি না, তখন তুমি কি করবে? বের হয়ে আসবে। আর এখন যদি এরকম হয় যে ধরো তুমি ওই মানুষটাকে চিনো, তাহলে আমি যদি এখন বলি যে তুমি ওই মানুষটার সাথে গিয়ে ইন্টারেক্ট করো, তখন তুমি যেহেতু চিনো ওই রুমে তুমি ঢুকবা, এন্ড তুমি যেহেতু জানো যে ও এখানে অলরেডি আছে, ওকে তুমি চিনো এন্ড তুমি জানো যে এখানে ওই মানুষটা আছে, তখন তুমি কিন্তু ইন্টারেস্টেড হবে যে আচ্ছা তাহলে খুঁজে বের করে দেন ওর সাথে ইন্টারেক্ট করো। আর তুমি যদি আগে থেকেই জানো যে ওকে তুমি চিনো না বা ওর সাথে ও ওইখানে নাই, তাহলে তো তুমি আর রুমে ঢুকতেই চাবা না বা তুমি কাজই করতে চাবে না, তখন আগেই না বলে বসবে। সো এখানেও তাই, যদি অ্যাড ফাংশনটা আগে থেকে চিনায় দাও, ও তখন কোনো কমপ্লেন করবে না, ও তখন এটাকে খুঁজে বের করবে যে এখানে থাকে। আর যদি তুমি ওটা চিনায় না দাও, ও তখন কমপ্লেন করবে যে আমি তো চিনি না, তাহলে আমি এই প্রোগ্রাম রান করবো। ওকে, সো এখন আমি হচ্ছে এখন তোমাদের একটা ছোট কোড স্নিপেট দেখাবো, বলে কাজ হবে এটার আউটপুটটা কিরকম আসবে সেটা প্রেডিক্ট করা। ঠিক আছে, এটা থাকুক, আমরা এখানে একটা ফাইল বানাই। মেইন ফাংশনের মধ্যে আমি লিখলাম int x equals 10, y equals 20, z equals 30, z is equal to লিখলাম টেস্ট ফাংশন অফ x। আমি একটা ফাংশন বানালাম যেটার নাম হচ্ছে টেস্ট ফাংশন। সে একটা ইনপুট নেয় x, প্যারামিটার হচ্ছে x। সে যেটা করে y is equal to সেট করে x into y is equal to x, তারপর x is equal to 2 into y, আর রিটার্ন x into y। আর এখানে হচ্ছে z is equal to টেস্ট ফাংশন y, printf %d slash n x y z। আচ্ছা, সবাই একটু খাতা নিয়ে এটা চিন্তা করে ধীরে সুস্থে অ্যান্সার দিবে এবং আমাকে প্রাইভেটলি মেসেজ পাঠাবার জন্য। তো সবাই একটু চিন্তা করি যে এই প্রোগ্রামটা আমি যদি রান করি, রান আগে করব না, রান না করে এটা গেস করব যে এই ফাংশন এই পুরো প্রোগ্রামটা কি আউটপুট দিবে। সবাই একটু 3 মিনিট চিন্তা করো, ঠিক আছে? আমি একটু মাইক অফ করে একজন দিচ্ছ, নেহাল দিচ্ছ 10, 20, 200, তারপর মাইশাল সেম, বাট তোর দিচ্ছ 200, 20, 30। আচ্ছা, তাহলে কোনটা হবে দেখ। সো আমরা
একটু ট্রেস করি যে প্রোগ্রামটা কি আউটপুট আসতে পারে। এক্স এর মান 10, ওয়াই এর মান 20, জেড এর মান 30। এই ভ্যারিয়েবল গুলা এই স্কোপের মধ্যে, আমরা বলছিলাম এই যে একটা ডাবল সরি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা এটাকে বলে একটা স্কোপ। ঠিক আছে, একটা স্কোপ লোকাল ভ্যারিয়েবল বলে। এই একটা স্কোপের মধ্যে যে ভ্যারিয়েবল গুলো থাকে তাদেরকে বলা হয় যে ওই স্কোপের লোকাল ভ্যারিয়েবল, লোকাল ভ্যারিয়েবলস অফ দিস স্কোপ। আমি যেসব ভ্যারিয়েবল এই ডাবল সরি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডিক্লেয়ার করব তাদেরকে বলবো লোকাল ভ্যারিয়েবলস অফ দিস স্কোপ। এখন এইখানে আউটপুটে কি দেখতে পাবো? সো এক্স এর মান 10, ওয়াই এর মান 20, জেড এর মান 30। আমি লিখলাম জেড সমান টেস্ট ফাঙ্ক এক্স, মানে আমি টেস্ট ফাঙ্ক ফাংশনটা কল করছি এবং সেইখানে এক্স কে পাঠাইছি, মানে এক্স এর মান পাঠাইছি, এক্স কে পাঠাইনি, এক্স এর মান পাঠাইছি। এক্স হচ্ছে ছিল 10, এইখানে এক্স এর মান গেছে 10, সেই 10টা এখান থেকে পাস হয়ে এইটার মধ্যে এসে জমা হয়েছে এই এক্স এর মধ্যে। এই এক্স আর এই এক্স কিন্তু আলাদা, তাদের একটা আরেকটাকে ইনফ্লুয়েন্স করার কোনো সুযোগ নেই, তারা আলাদা স্কোপের আলাদা আলাদা এলাকায় থাকে। ঠিক আছে, জাস্ট দুজনের নাম এক। সো এই টেস্ট ফাঙ্ক এক্স যখন আমি দিলাম, এক্স এর মান 10, এই 10টা ট্রান্সফার হয়ে এখানে গেল। এখন আমি যখন লিখছি ইন্ট ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এই ওয়াই, এই যে ওয়াই, এই ওয়াই এর সাথে কিন্তু এই ওয়াই এর কোনো সম্পর্ক নেই, ও আলাদা এলাকার ওয়াই। এখন এই ইন্ট ওয়াই সমান হবে কি এক্স। এখন এক্স কে এই এক্স, এবং এই এক্সটা কত? এই এক্সটা হচ্ছে এখানে তুমি যত পাস করছিলে সেটা হচ্ছে 10, এই এক্স এর মান। তো 10 এখানে গেল, সেই 10 এখানে আসলো, ওয়াই এর মান হয়ে গেল তাহলে 10, ওয়াই এর মানও এখন 10। ঠিক আছে, ওয়াই এর মান হচ্ছে 10। এবার ওয়াই এর মান 10, এক্স এর মান আবার আমরা লিখছি 2 ইন্টু ওয়াই, 2 ইন্টু ওয়াই দ্যাট ইজ 2 ইন্টু 10, 20। এক্স এর মান তাহলে এখন হয়ে গেল 20, কিন্তু এটা কোন এক্স? এটা হচ্ছে এই এক্স, এই স্কোপের এক্স। আচ্ছা, এবং আমি রিটার্ন করছি এক্স ইন্টু ওয়াই, ওয়াই এর মান ছিল 10, এক্স এর মান ছিল 20, তাহলে এক্স ইন্টু ওয়াই দ্যাট ইজ 20 গুণ 10, 200। এই ভ্যালুটা রিটার্ন হয়ে কার কাছে গেছে দেখো, এই ভ্যালুটা রিটার্ন হয়ে আমার কার্সারটা ফলো করো, এই ভ্যালুটা রিটার্ন হয়ে এইখানে আসছে। তাহলে জেড এর মান হয়ে গেছে 200, জেড এর মান যদিও 30 ছিল, এই লাইনের পর সেটা হয়ে গেছে 200। তাহলে এক্স এর মান 10ই আছে, এই 10 কে ও টাচই করতে পারে নাই, ওয়াই এর মান 20 আছে, কিন্তু জেড এর ভিতর স্টোর হয়েছে 200। সো এটার অ্যান্সার হবে 10, 20, 200। এখন তশরিফ তোমার অ্যান্সারটাই জাস্ট ম্যাচ করে নাই, সো তুমি একটু বলো যে কোথাও বুঝতে প্রবলেম আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা এই যে ফাংশন যেভাবে কল করতেছি এটাকে বলা হয় কল বাই ভ্যালু। কল বাই ভ্যালু মানে তুমি আসলে এই এক্স কেই পাঠাচ্ছ এমন না, এই এক্স এর জাস্ট মানটা কপি করে এখানে পাঠাচ্ছ, সেই মানটা এখানে গেছে, তাতে এই এক্স এর কিছুই যায় আসে, তুমি জাস্ট ওই এক্স এর একটা কপি পাঠাইছো, বাট অরিজিনাল এক্স এর কিছু। এখন অরিজিনাল এক্স কে এফেক্ট করারও কি ওয়ে আছে? হ্যাঁ, সেটা আমরা পয়েন্টার পড়ার পর শিখবো, যে সেই ধরনের কলকে বলা হয় কল বাই ভ্যালু, আর একটা কাউন্টার পার্ট সেটাকে বলা হয় কল বাই রেফারেন্স। সেই কল বাই রেফারেন্স নিয়ে আমাদের অনেক পড়াশোনা করতে হবে, এবং এগুলো থেকে টার্ম ফাইনালেও কোশ্চেন আসে, যেগুলো খুব কাজের, আমাদের লাগবে করতে। আচ্ছা, এটা গেল। এবার আমরা হচ্ছে একটা আরেকটা সিম্পল প্রোগ্রাম লিখি, সেটা হচ্ছে আমরা এবার যেটা চাই যে একটা প্রোগ্রাম লিখতে, যেটা আমরা একটা প্রোগ্রাম লিখতে চাই যেটা হচ্ছে, যেটা কি করবে, একটা প্রোগ্রাম লিখতে চাই যেটা হচ্ছে দুইটা পয়েন্ট দিব, এক্স ওয়াই কোঅর্ডিনেট দিয়ে দিব, দুইটা 2D পয়েন্ট, সেই 2D পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স বের করতে হবে। ধরো এই ফাইলটার নাম dist.c, ডিস্টেন্স মাপ। সো বের করতে হবে যে given two 2D points, find the Euclidean distance between them। মানে আমরা যে ডিস্টেন্স বের করতাম কলেজে, find the Euclidean distance between them। তাহলে কোডটা দেখতে কিরকম হবে? হ্যাশ ইনক্লুড stdio.h int main
রিটার্ন 0। আমি একটা ফাংশন লিখি, এই ফাংশনটা ডাবল টাইপের ভ্যালু রিটার্ন করে। ডাবল বিকজ দূরত্ব তো দশমিকে আসতে পারে, আর ডিস্টেন্স ফাংশনটার নাম লেটস ডিস্টেন্স। আর এই ফাংশনটা প্যারামিটার হিসেবে দেয় চারটা জিনিস। প্রথম পয়েন্টের এক্স ওয়াই, পরের পয়েন্টের এক্স ওয়াই। তাহলে প্রথম পয়েন্টের এক্স একটা ডাবল হতে পারে, তাহলে ডাবল এক্স ওয়ান, ডাবল ওয়াই ওয়ান, তারপর ডাবল এক্স টু, ডাবল ওয়াই। এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে প্রথম পয়েন্টের কোঅর্ডিনেট, আর এক্স টু ওয়াই টু হচ্ছে সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেট। এখন ওয়ান্স ইউ হ্যাভ দিস ইনপুটস, তোমার এই ডিস্টেন্সটা বের করার উপায় হচ্ছে আমাদের সেই ফর্মুলা রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কয়ার। তাহলে আমাদের রিটার্ন করতে হবে এটা স্কোয়ার রুট অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কয়ার। তো সেটার জন্য আমি এভাবে লিখবো এক্স ওয়ান মাইনাস এক্স টু। আমি পাওয়ার ফাংশন ইউজ করতে পারি, বাট ওইটা আসলে জানেন তো ঝামেলা। সো হোল স্কয়ারটা এইভাবে করবো ম্যানুয়ালি, x1 minus x2 into x1 minus x2, that is x1 minus x2 whole square, plus y1 minus y2 whole square, that is y1 minus y2 into y1 minus y2. এইটা আমরা রিটার্ন করব। So that will be the distance between these two points. এখন আমরা ধরো আমাদের প্রোগ্রাম বানাই, যে আমাদের প্রোগ্রামের প্রথম কাজ হচ্ছে এই পয়েন্টটা। হ্যাঁ বল। হ্যাঁ, ও রাইট 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 রাইট। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের math.h লাগবে, সো হ্যাশ ইনক্লুড math.h। আর এবার আমরা হচ্ছে এগুলো ডিক্লেয়ার করি এখানে, ধরো ডাবল এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু। প্রিন্টএফ প্রথমে প্রিন্ট দিলাম যে এন্টার দ্য এক্স কোঅর্ডিনেট অফ ফার্স্ট পয়েন্ট, এন্ড দেন এটাকে ইনপুট নিলাম, সেটা হচ্ছে এক্স ওয়ান। তারপর একইভাবে বললাম এন্টার দ্য ওয়াই কোঅর্ডিনেট, enter the y coordinate of the first point, y1 input দিলাম। একইভাবে আমি বললাম যে enter the x coordinate of second point, সেটা হচ্ছে x2 input দিলাম। আর এরপর বললাম enter the y coordinate of second point, তাহলে এখান থেকে আসবে y। এই চারটা জিনিস ইনপুট নিলাম। তো এখন এই চারটা জিনিস ইনপুট নেওয়ার পর আমি কিভাবে ডিসটেন্সটা বের করবো, একটা ভ্যালু নিলাম ডাবল ডিস্টেন্স। তো এইটা সমান হবে জাস্ট এই ডিস্টেন্স ফাংশনটা আমার কল করতে হবে, তাহলে ও আমাকে বের করে দিবে। আমার সূত্রটা আবার লেখা লাগবে। তাহলে ডিস্ট এক্স, প্রথম পয়েন্টের এক্স হচ্ছে এক্স ওয়ান, যে এইখানে আমরা দেখতে পাচ্ছি সিরিয়ালি প্রথমে পাঠাতে হবে এক্স ওয়ান কে, তারপর পাঠাতে হবে ওয়াই ওয়ান কে, তারপর পাঠাতে হবে যার ভ্যালু এক্স টু তে দিতে চাই, which is আমাদের এই যে এই এক্স টু, আর এইখানে এই ওয়াই টু তে দিতে চাই। এখন এটাকে প্রিন্ট করতে হবে। আমি একটু ট্রাই করে দেখি। সো unknown type name x2, এই যে এখানে আমরা টাইপ দিতে ভুলে গেছি, ফিক্স করলাম। বলছে প্রথম পয়েন্টের এক্স কোঅর্ডিনেট দিতে, ধরো সেটা হচ্ছে 1, ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে -1, আর পরের পয়েন্টে এক্স কোঅর্ডিনেট হচ্ছে ধরো 7 আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 3। তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 7.2111103, এই দুটো পয়েন্টের মধ্যে। সো ফাংশন ক্যান বি এক্সট্রিমলি ইউজফুল। ঠিক আছে, এখন তোমার ওই যে ধরো আরো চারটা পয়েন্ট যদি আসতো, তুমি জাস্ট দিস ফাংশনটা কল করতো, তোমার কিন্তু এই ফাংশনটা বারবার লেখা লাগতেছে। ঠিক আছে, সবাই কি বুঝছি এটা? হুম। কোথায় বলো তো, কোথায়? হ্যাঁ হ্যাঁ, এখানে কি করতে চাচ্ছ? না না, ডিস্টেন্স নামে তো কোনো ভ্যারিয়েবল নেই, এটা ডিক্লেয়ার করতে হবে, সো টাইপটা লিখতে হবে তো।
এখানে এটা তো করতে পারবো। এটার তাহলে এটা কোত্থেকে আসলো? এটা তো আগে ডিক্লেয়ার করি, আগে এখানে করে আসতে পারতাম, বুঝছি। আর যদি ইন্টিজার আকারে করো তাহলে তো ওই যে ডাবল এর অংশটুকু বাদ পড়ে যাবে, বুঝতে পারছি। ওকে, আর একটা প্রোগ্রাম দেখা যাক, যেটা একটা সার্কেলের রেডিয়াস নেয় এন্ড সেই সার্কেলের এরিয়া দেখায়, এরিয়া আর সার্কামফারেন্স দেখে। ঠিক আছে, আমরা একটা ফাংশন মানে একটা প্রোগ্রাম লিখবো যেটা হচ্ছে সার্কেলের রেডিয়াস নেয়, মানে সার্কেলের রেডিয়াস নেয়, given the radius calculates area and circumference of a circle। ঠিক আছে, সো কোডটা দেখতে কিরকম হবে, হ্যাশ ইনক্লুড stdio dot h int main return 0। সো কি করবে, একটা ব্যাসার্ধ বা রেডিয়াস ইনপুট নেবে, ধরলাম সেটা ডাবল হতে পারে, সো ডাবল আর আর প্রিন্টএফ এর মধ্যে ধর একটা মেসেজ দিলাম ইউজারের জন্য যে এন্টার, মানে ও যাতে বোকার মতো বসে না থাকে, সো এন্টার দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, সার্কেলের রেডিয়াস দিতে বললাম। রেডিয়াসটা পেয়ে গেলে এখন দেখো এই যে প্রোগ্রামিং করার সময় আমরা কখনোই আগে ফাংশন বানাবো তারপর এটা ইউজ করবো, আসলে এমন ভালো প্রোগ্রামাররা যেটা করে আগে ফাংশন লেখে, মানে আগে ফাংশন কল করে কোড লিখে ফেলে, দেন ওই ফাংশনটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করে। সো আমি রেডিয়াসটা ইনপুট নিব, এটার জন্য স্ক্যানএফ লাগবে, বাই দ্য ওয়ে, সো %lf এন্ড রেডিয়াস। সো ইনপুট নেওয়ার পর আমি দুইটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমি ওর এরিয়াটা দেখাতে চাই, সো প্রিন্টএফ, আমি দেখাতে চাই এরিয়া, সেটা একটা %lf মানে ফ্লোট বা ডাবল আকারে দেখাবো, এবং এই এলএস এ আমি দেখাতে চাই ওর এরিয়া। ধরো আমার এখন একটা ফাংশন আছে যার নাম হচ্ছে, ঠিক আছে, এবং এই এরিয়া ফাংশনটার কাজ হচ্ছে ও একটা রেডিয়াস নেয় ওর প্যারামিটার হিসেবে, নিলে ও ওই এরিয়াটা ক্যালকুলেট করে ফেরত দেয়, ফেরত দিলে আমি সেটা এখানে দেখাতে পারি। আবার একইভাবে আমি ধরো সার্কামফারেন্স দেখতে চাই, সার্কামফারেন্স দেখতে চাই, সো সেটাও একটা %lf দিয়ে দেখাই। আর এখানে হচ্ছে সার্কামফারেন্সটা হচ্ছে সার্কাম, ধরো সেই ফাংশনটার নাম হবে সার্কাম। আমি কিন্তু ফাংশন বানানোর আগেই ফাংশনকে ইউজও করে ফেলছি, এখন আমার যেটা কাজ এই ফাংশনগুলোকে অ্যাজ ইট ইজ লেখা। সো এরিয়া ফাংশনটা তাহলে হবে একটা ডাবল রিটার্ন করে ফাংশন যার নাম হবে এরিয়া, আর সে ইনপুট নেয় একটা রেডিয়াস। রেডিয়াসটা ইনপুট নিয়ে তার জাস্ট একটাই কাজ, রিটার্ন পাই রেডিয়াস স্কোয়ার মানে পাই আর স্কোয়ার। এখন পাই আবার কই পাই, সো পাই হচ্ছে আমরা জানি ম্যাথ ডট হেডারের মধ্যে a cos -1.0 এটা যদি দিই, মানে cos ইনভার্স -1, cos ইনভার্স -1 মানেই কিন্তু পাই, এবং আমাদের এখানে ম্যাথ ডট এইচ লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে এরিয়া ক্যালকুলেশন করে এবং সেটা রিটার্ন করে। আবার ধরো তোমার এখন সার্কামফারেন্সটা দরকার, তাহলে ডাবল, যে এই ফাংশনটার জন্য সেটাও হবে ডাবল সার্কাম, এবং সে হচ্ছে একটা রেডিয়াস নেয়, তার কাজ হচ্ছে अगेन সার্কামফারেন্স মানে 2 পাই আর, তার কাজ হচ্ছে রিটার্ন 2 ইনটু পাই ইনটু রেডিয়াস, সরি রেডিয়াস, এবং পাই কে, পাই হচ্ছে ডাবল পাই ইজ ইকুয়াল টু আর কস বা কস ইনভার্স -1. সেই তো, আগে কোড লেখো ফাংশন ইউজ করে, দেন ফাংশনটা বাদ। সো এটা রান দিয়ে দেখি। বৃত্তের ব্যাসার্ধ, ধরো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3, তাহলে এরিয়া হচ্ছে 28.27 স্কয়ার ইউনিট, সার্কামফারেন্স বা পরিধি হচ্ছে 18.85। বুঝতে পারছো সবাই এটা? ক্লিয়ার এটা সবাই? হুম।
আহ, হুম, হ্যাঁ যাই, বাট আমার তো এখানে দুইটা প্রিন্ট স্টেটমেন্ট, সো আমার এর জন্য আলাদা ফাংশন লিখছি। আমি এই কাজটা করতে পারতাম যে ধরো আমার এই ফাংশন গুলোকে আমি রিটার্ন করতে না দিয়ে সবাইকে ভয়েড বানাই। আমি একটু দেখি, আমি ফার্স্টে কি করলাম, দুটাকে ভয়েড বানাইলাম, আমি ওকে বললাম রিটার্ন করার দরকার নেই, তুমি এখানে বসে প্রিন্ট দিও, আর তোমার রিটার্ন করা লাগবে না, দেন প্রিন্ট করা হবে, জাস্ট কি করো এইখানেই প্রিন্ট দিও, এখানেই মানতে হবে, এই তো। তাহলে এবার কিছু রিটার্ন করা লাগবে না। আর এই যে ডাবল পাই সমান একস মাইনাস ওয়ান, এটা এখানে ডিরেক্টলি লেখা যায় একস মাইনাস ওয়ান, এটা লাগেই না তেমন। ঠিক আছে, ভয়েড ফাংশন, এবং সে কোনো কাজ কিছু রিটার্ন করে না, সে জাস্ট তোমার কাজটা সাথে। আবার এটাও সেম, ধরো এটা দরকার নেই, এখানে দেখলাম এভাবে, আর এটা আমরা রিটার্ন করবো না, আমরা হচ্ছে প্রিন্ট করবো, সার্কামফারেন্সটা হবে পার্সেন্টেজ, এই তো। আর ওই যে দেখাও যেটা বললাম দুইটাকে একসাথে, অবশ্যই যেটা করতে পারি যে ধরো শো এরিয়া এন্ড সার্কামফারেন্স, এরকম একটা ফাংশন বানালাম, এই কোডটা কপি করে ধরো এখানে নিয়ে গেলাম, তাহলে আমার সার্কাম ফাংশন আর লাগবে না। এন্ড এখন তুমি যদি এই প্রিন্টএফ গুলো বাদ দাও, জাস্ট এই ফাংশনটা কল করো, ও একাই কি করে দুইটাকে বেরও করে আবার প্রিন্টও করে, জাস্ট ওকে কল করো, তাহলে তোমার কাজ শেষ, তোমার আর রেসপন্সিবিলিটি। সো এখন এটা যদি রান দাও, টু ফিউ আর্গুমেন্টস, আচ্ছা এখানে আমরা রেডিয়াসটা পাঠাই নেই, যতগুলা প্যারামিটার ততগুলো আর্গুমেন্ট দিই, সেটা দিলে রেডিয়াস দিতে বলছি, ধরলাম 5, দেখো একটা ফাংশনে দুইটা কাজ করছে। নেহাল বুঝছো কিভাবে করতে হয় এটা? আচ্ছা, আরেকটা কাজ করা যেত, সেটা হচ্ছে একটা ফাংশনকে ডাকবো, ধর আমি শো এরিয়ার ফাংশনটা ডাকবো, শো এরিয়ার ফাংশনটা ডাকবো, কিন্তু ওকে আমি রেসপন্সিবিলিটি দিয়ে দিব যে তুমি শেষ হওয়ার সময় আবার সার্কামফারেন্সটা দেখাবা, মানে সার্কামফারেন্স দেখানোর যে ফাংশনটা ছিল তাকে তুমি ডাক দিয়ে যাবা। ঠিক আছে, সো যেটা করতে পারি যে এই শো এরিয়া আর এখানে আছে ধরো শো সার্কাম, এই দুটা ফাংশন, আমি শো এরিয়াকে ডাকলাম, এই যে এখানে ইনপুট নেওয়ার পর শো এরিয়া ফাংশনটাকে কল করলাম, কিভাবে লাভ দিয়ে এখানে যাবে, এরিয়া দেখাবে, ক্যালকুলেট করবে এন্ড দেখাবে। এরপর তুমি যদি ওকে আবার বলো যে তুমি বের হওয়ার আগে শো সার্কাম, এবং শো সার্কামের মধ্যে তো একটা রেডিয়াস পাস করতে হয়, সেই রেডিয়াসটা আমার এই রেডিয়াসটাই, তাকে এখানে পাস করবে। তাহলে কি হলো, মানে ব্যাপারটা এরকম যে ধরো আমার অফিসে দুইজনকে দিয়ে কাজ করাইতে হবে, একজনকে দুইটায় কাজ করাবো আর একজনকে পাঁচটায়। তো আমি কি করলাম, অফিসে আমি বোকার মতো বসে রইলাম, দুইটার সময় একজনকে ডাক দিয়ে বললাম এই কাজ করো, এরপর আরো 3 ঘন্টা বসে রইলাম, 5টার সময় আরেকটাকে ডাক দিয়ে বললাম এই এখন কাজ করো। ইনস্টেড আমি যেটা করতে পারতাম, আমি দুইটার সময় ওই যে যাকে ডাক দিছি কাজ করার জন্য ওকে বলতাম তুমি আবার 5টার সময় তোমার কাজের পর 5টার সময় আরেকজনকে ডাক দিয়ে দিবে। এখানে এই কাজটাই করছি আমি, আমি এই ফাংশনটাকে ডাক দিছি এন্ড ওকে রেসপন্সিবিলিটি দিয়ে দিছি যে তুমি তোমার কাজ শেষ করে আবার অন্য ফাংশনটার কাজ দেখাবো। এখন এইখানে আমরা রান দিলে একটা ইরর দেখবো, সেই ইররটা কি হতে পারে বলতো, কেউ কি ধরতে পারো? কোড রান করেই সেটা ইররটা আইডেন্টিফাই করা, এটা একটা বড় স্কিল, এখানে আমাদের একটা ঝামেলা হয়, দেখি কেউ ধরতে পারছো কিনা। হ্যাঁ, মানে সার্কাম ফাংশনটা পরে আছে, তাই না? কিন্তু তুমি ওকে আগেই কল করে বসছো, তাহলে একটা ওয়ে অ্যারাউন্ড হচ্ছে জাস্ট এটাকে আগে নিয়ে যাওয়া, অথবা ওই যে ফাংশন হেডার দিতে পারো। ঠিক আছে, তো এইভাবে করলেই কাজ হবে। রেডিয়াস চাইছে 6 দিলাম, তো এরিয়া দেখাইছে, এরিয়া দেখানোর পর এই ফাংশনটাকে বলছে তুমি এখন শো সার্কাম ফাংশনটাকে কল করে দাও তো। তাহলে যখন এইটা এই স্টেটমেন্টটা পাইছে এখান থেকে আবার লাভ দিয়ে এখানে গেছে,
এবং রেডিয়াস কত দেওয়া হয়েছে, ওকে রেডিয়াস দিছি এই শো এরিয়াতে যে রেডিয়াসটা আসছিল সেটি। আমি এই যে শো এরিয়া ফাংশন কল করার সময় আর এর মান 6 দিছি, এই 6 লাভ দিয়ে এখানে গেছে, সেইটা ইউজ করে এরিয়া মাপছে। মাপার পর ও আবার শো সার্কামকে ডাক দিছে ওই একই রেডিয়াস দিয়ে, এবং আমি শো সার্কামটা এরপর দেখতে পাচ্ছি। মানে ব্যাপারটা এরকম যে আমি প্রথম দুইটার সময় যে ছিল, দুইটার সময় যাকে ডাকার কথা ছিল তাকে ডেকে একটা কার্ড দিলাম এন্ড বললাম তুমি যখন যাবা এই কার্ডটা পরের জনকে দিবে এবং ওকে 5টার সময় কাজ শুরু করতে দেবে। এখানেও তাই, আমি এই যে শো এরিয়াকে একটা ভ্যালু দিছি এন্ড সেই ভ্যালুটা দিয়ে কাজ করছে, ওকেও বলে দিছি যে ও যাতে আবার পরের জনকে ডাকবে ওই একই ভ্যালু। তো ওর কাছে ওই ভ্যালুটা তো রেডিয়াস, সেই ভ্যালু দিয়ে ওকে কল করে দিছে এন্ড শো সার্কামের পর বাকিটুকু। তো এইভাবে বিভিন্ন ভাবে আমরা কাজ করতে পারি, এক ফাংশন থেকে আরেকটাকে কল দিতে পারি, বাট তোমার সবকিছু খুব লজিক্যালি লিখতে হবে। আচ্ছা, এবার কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলতে পারো। অবশ্যই না, 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 কারণ এই আরটা এই এলাকার আর, ঠিক আছে, তারপর এই যে আরটা এইখানে, এটা এই এলাকার আর, কেউ কাউকে চিনে না, ঠিক আছে, সব আলাদা আর, কোনো ইরোর হবে, বোঝা গেল? প্রত্যেকটা ফাংশনের আলাদা এলাকা আছে, আলাদা স্কোপ আছে, ঠিক আছে। সো একটা আরেকটাকে ইন্টারফিয়ার করে না, মানে এটা তুমি যখন একটু উপরে টপিক পড়বা, পরে কোর্স ইউনিভার্সিটির উপরে উপরে কোর্স গুলো, তখন দেখবা যে আসলে র্যাম এর মধ্যে প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা আলাদা স্লট বুক হয়েছে। সো একটা স্লট আর একটা স্লটের নাম্বারের সাথে ম্যাচ করে, মানে ইন্টারফিয়ার করে না, ঠিক আছে। সো এর জন্য এগুলো স্কোপ আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমরা বিভিন্ন ধরনের ফাংশন কল করতে পারি, ইউজ করতে পারি, একটা থেকে আরেকটায় ডাকতে পারি। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? প্রোগ্রামিং শেখার সবচেয়ে ইফেক্টিভ ওয়ে কিন্তু এটা যে, এই যে ধরো তোর যে কোশ্চেন গুলো করতেছো, তোমার মাথায় যখনই যে কোশ্চেন আসবে, ধরো অফ দ্য ক্লাস, তখনই তুমি কম্পিউটারটা অন করে ওই প্রোগ্রামটা রান করে দেখবে, দেখি কি হয়। এইভাবেই শেখা হয় প্রোগ্রামিং। কিন্তু ধরো এই যে যত ধরনের তুমি উইয়ার্ড কর্নার কেস বের করতে পারবে, যে আচ্ছা এটা করলে কি হতো, এটা করলে কি হতো, এই জিনিসগুলো তুমি চিন্তা করবে এন্ড এক্সপেরিমেন্ট করে দেখবে, ঠিক আছে। কোনো প্রোগ্রাম রান করলে তোমার কম্পিউটার নষ্ট হবে না। সো তুমি যা ইচ্ছা তাই রান করে দেখতে পারো, যে এটা করলে কি হয়, এটা করলে কি হয়। আস্তে আস্তে এইভাবে করতে করতে তোমার অনেক এক্সপিরিয়েন্স পাবেন, সব ধরনের সিনারিও তোমার মাথায় থাকবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে? সো ঠিক আছে, আই থিঙ্ক আজকে এই পর্যন্ত রাখি, বেশ রাত হয়ে গেছে। সো আমি হচ্ছে রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিব। এন্ড যেহেতু এখন ফাংশন শিখে গেছি, তোমাদের আসলে বেশ অনেকটা লেভেল আপগ্রেড হয়ে গেছে, তুমি এখন অনেক ধরনের প্রবলেম সলভ করতে পারবা। হোম টাস্ক যেটা কথা বলছিলাম, আমি ওইটা ইচ্ছা করে একটু হোল্ড করছি, বিকজ ওইটার টাস্ক গুলো ফাংশন রিলেটেড কিছু কাজ ছিল, তো এর জন্য আমি আজকে ফাংশন দেখাই দিলাম। ফাংশন আমরা আবারও অ্যাডভান্স দেখবো, মানে এখন জাস্ট শুরু করলাম, বেসিক ফাংশন লেখা শিখলাম। আজকে আমরা এই যে এখানে ইভেন দেখছি একটা ফাংশন কিভাবে আরেকটা ফাংশনকে ডাকতে পারে। তো ফাংশনের আরেকটা অ্যাডভান্স টপিক আছে, যখন একটা ফাংশন নিজেই নিজেকে ডাকে, মানে নিজেই আবার নিজেকে ডাকে, তখন সেটাকে বলে রিকারশন। এন্ড সেটা একটা খুব কুইক এক্সাম্পল আমরা এখনই দেখে ফেলতে পারি, আমাদের স্টিল 1 মিনিটের মতো আছে। সো রিকারশন, তুমি মানে রিকারশনের আইডিয়াটা হচ্ছে একটা ফাংশন নিজেই নিজেকে ডাকে। এখন ধরো তুমি যদি কোনো ধরনের শর্ত না দাও বা কন্ডিশন না দাও, একটা প্রোগ্রাম, একটা ফাংশন যদি নিজেই নিজেকে ডাকতে থাকে বারবার, তাহলে কিন্তু তুমি একটা লুপে পড়ে যাবে, তোমার প্রোগ্রাম হ্যাং করবে, দেখো, বা তোমার কম্পিউটার নষ্ট হবে না। ধরো এখানে আমরা একটা ফাইল বানাই, rec.c, একদম সিম্পলেস্ট রিকারশন দেখে। এটা আমাকে আমার একটা ফ্রেন্ড শিখাইছিল অনেক আগে, যখন আমি বাচ্চা ছিলাম।
রিকার্শনের মানে একদম সিলিয়েস্ট এক্সাম্পল। ইন্ট মেইন লিখলাম, এখানে লিখলাম প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এটার কাজ শেষ। এখন কি করলাম, রিটার্ন না করে আমি আবার মেইনকে ডাকলাম। মেইন ফাংশনে বসে নিজেকে আবার ডাক দিচ্ছি, তাহলে কি হবে, ফ্লোটা কিরকম হবে এই প্রোগ্রামে? প্রথমে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড করবে, পরে দেখবে মেইন ফাংশনকে কল করা হচ্ছে, লাভ দিয়ে এখানে চলে যাবে, এন্ড আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, আবার দেখবে মেইন ফাংশনকে কল করা হয়েছে, আবার লাভ দিয়ে এখানে চলে আসবে। এইভাবে বারবার হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেই থাকবে অসীম পর্যন্ত। সো তোমার কম্পিউটার একসময় মেমোরি ওভারফ্লো করে হ্যাং করবে, বাট কিছু নষ্ট হবে না, এটা কিছু নাই, বা তোমার প্রোগ্রামটা কিলড হয়ে যাবে। অপারেটিং সিস্টেম যখন দেখবে যে তোমার প্রোগ্রাম অনেক জায়গা খাইতেছে বা অনেক বেশি বারবার কিছু একটা করার ট্রাই করতেছে, ও তোমার প্রোগ্রামটা কিল করে দেবে। অপারেটিং সিস্টেম কিন্তু এগুলো হ্যান্ডেল করতে পারে। খালি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হইতেই আছে। এটাই একটা ইনফিনিট রিকারশন বা ইনফিনিট লুপের এক্সাম্পল। আর আমি এটাকে ক্লোজও করতে পারতেছি না, যে এতক্ষণে ক্লোজ হচ্ছে, এটা একটু হ্যাং করছিল, অনেকগুলো প্রিন্ট হচ্ছে। আমি স্ক্রল করতেছি, দেখো কত। এটা একটা এক্সাম্পল, যে তুমি যদি অসতর্ক থাকো তাহলে একটা ফাংশন দিয়ে ওকে যদি আবার কল দাও, তুমি এত লুপে পড়ে যাবে। বাট তুমি যদি সতর্ক ভাবে করো তাহলে এটাকে কিছু কাজে ইউজ করা যায়। আবার এমন ভাবে করা যায় যে মেইন ফাংশন এখানে কল না করে, এই যে রিটার্ন জিরোটা আছে না, জিরোর জায়গায় লিখে দিব মেইন, রিটার্ন মেইন। সো ব্যাপারটা কি, যে ও হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, এরপর বলছে রিটার্ন মেইন ফাংশন। এখন রিটার্নের পর তো একটা মান দিতে হয়, তুমি কি দিছো, মেইন ফাংশন। তো ও দেখবে আচ্ছা রিটার্নের পর কোনো মান নাই, কিন্তু একটা ফাংশন দিচ্ছে, তাহলে এই ফাংশনটাকে আগে একটু রান করে দেখি কি আসে মান, সেই মানটা রিটার্ন করবে। এখন ওই ফাংশনটা এক্সিকিউট করতে গিয়েই তো ও বিপদে পড়ে গেছে, দেখছে আবার বলতেছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো, ওইখানে বসে আবার বলছে আচ্ছা রিটার্ন নেই। এইভাবে নিজের লেজ নিজে কামড়াই দিতে পারবে। এন্ড আমরা যদি এটাকে এখন রান দিই, অ্যাগেন যে ইনফিনিট লুপে পড়ে যাবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো, এই যে রিকারশন কিভাবে প্রপারলি লেখে, আমরা এগুলো শিখবো। খুবই ইন্টারেস্টিং জিনিসপত্র আছে সামনে। কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারো। আমরা প্রত্যেকটা টপিক এমন ভাবে শিখবো যে একটা টপিক শেখার সময় সাথে সাথে ওটা সব ডিটেলস শিখে ফেলতে পারবো না, এটা সম্ভব না। বাট আমরা প্রত্যেকটা কনসেপ্ট টাচ করে প্রথমে বেসিক জিনিসগুলো শিখবো, এরপর আবার প্রত্যেকটা টপিকের মিডিয়াম বা ইন্টারমিডিয়েট জিনিসগুলো শিখবো, আবার এরপর প্রত্যেকটা টপিকের কঠিন জিনিসগুলো শিখবো বা অ্যাডভান্স জিনিসগুলো শিখবো। এইভাবে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে। এন্ড একবার তুমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে সি শিখে ফেলতে পারো, তুমি এরপর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে, দেখবে যে সিনট্যাক্স গুলো অলমোস্ট সেম, বা আইডিয়া গুলো মোর অর লেস সেম, জাস্ট হয়তো একটু সিনট্যাক্স আলাদা। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো, নাহলে আমি ক্লাসটা এখানে এন্ড করতেছি। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফিজ।